ক্যাপ্টেন সাহেব কাবিনের পর থেকে তোর সাথে একবারও কথা বলেনি। মিথিলার কথায় মায়েরা নীরব রইল। কথাটা বুঝি আরও নুইয়ে এসেছে তার। মুখটা কালচে বর্ণ ধারণ করেছে অচিরে। মিথিলার কপাল আরও কুঁচকে এলো। মনে মনে যা বাবার বেবেও নিয়েছে সে। মায়েরা কিছু বলার আগে বিস্ময় সন্দিহানী কণ্ঠে মিথিলা প্রশ্ন করলো, কিরে মায়েরা, তুই বলতে চাইছিস কাবিনের 3 মাস হতে চলল আর ওই আর্মির ক্যাপ্টেন একবারও তোর সাথে কথা বলেনি? মায়েরা শান্ত দৃষ্টিতে তাকালো মিথিলার দিকে। মায়েরার মলিন মুখখানা দেখে মিথিলার বুকে মচড়ে উঠল। মেয়েটার কপালে কি বিয়ের পর সুখ জুটবে না? মায়েরা শান্ত মৃদু কণ্ঠে জবাব দিল, এই 3 মাসে ওই ফাহাদ ইহাম চৌধুরীর সাথে আমার একবারও কথা হয়নি আপু। কথা তো পরের বিষয়, আমার মনে হয় উনি আমাকে একবারও দেখেও নি বিয়ের সময়। ভীষণ চমকে উঠল মিথিলা। কি বলবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না সে। আর্মিতে জব করে বলে কি বউয়ের সাথে ফোনে কথাও বলা যায় না? এত ব্যস্ততার মাঝে কি 3 মাসেরও 1 মিনিট সময় হয়নি নতুন বউয়ের সাথে কথা বলার? নাকি মায়েরা কে তিনি পছন্দ করেনি? মায়েরার মতো একটা মেয়েকেও কেউ অপছন্দ করতে পারে তা বুঝে মিথিলার বিস্তর চমকের বিষয়। এমন উদ্ভট কথা এই পর্যন্ত শুনিনি সে। 3 মাসের ভিতর একটা বার কল করেনি সদ্য বিয়ে করা বউকে। এটা বিস্ময়ের বাহিরে নয় কারো কাছে। তুই কারো কাছে জানাসনি? কার কাছে জানাবো? কি বলবো? যে আমার স্বামী আমাকে কল দেয় না, কথা বলে না, এটা কোনো অভিযোগ হলো? তাই বলে তুই মামিকেও একবার বলবি না কথাটা? না আপু, আমার বলার কিছু নেই, আর না কখনো বলবো। আচ্ছা মায়েরা, তুই ওনাকে একবার কল দিয়েছিলি? কি বলো আপু? যেখানে বিয়ের পর থেকে একবারও উনি আমাকে কল করেনি, সেখানে লজ্জা শরমের মাথা খেয়ে আমি কল করব ওনাকে? কি যা তা বলছো আপু? মিথিলা কিছু বলবে তার আগে মায়েরার ফোনে তার শাশুড়ির কল এলো। মায়েরা এক পলক মিথিলার দিকে তাকিয়ে কল রিসিভ করলো। সুরেলা মিহি কণ্ঠে জানালো, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওপাশ থেকে ভদ্র মহিলা বুঝি তৃপ্তি নিয়ে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম আম্মা, আলহামদুলিল্লাহ ভালো রাখছে। আল্লাহ ভালো রাখছে। তুমি ভালো আছো আম্মা? জি মা ভালো। বাবা ভালো আছেন? হ্যাঁ মা, তোমার বাবাও ভালো আছেন। শোনো মা, তোমার আম্মুর কাছে একটু ফোনটা দাও তো, আমরা সবাই কিন্তু তোমাদের বাড়িতে আসবো, তৈরি থেকো কিন্তু। জি মা, বলে মায়েরা দ্রুত ফোন মায়ের কাছে নিয়ে এসে আবার মিথিলার কাছে এলো। মিথিলা কেমন উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি বললো রে মায়েরা? ওরা সবাই আসবে মানে? মিথিলার আনন্দের কোনো কারণ খুঁজে পেল না মায়েরা। সে সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল তার একমাত্র ফুফির মেয়ের দিকে। মিথিলা আবার হাসি মুখে প্রশ্ন করল, সবাই মানে কি আর্মির ওই বদ ক্যাপ্টেনটাও আসবে? হঠাৎই বুকটা বুঝি কেঁপে উঠল মায়ের। আর আচমকা বুঝি সব কিছু তার নিকট থমকে গেল। কানে বারবার সুরসুরি দিল একটা কথাই, ক্যাপ্টেন সাহেব কি সত্যিই আসবে? বুকের ভেতর দারুণ আলোড়ন শুরু হয়েছে তার, যার রেশ তার পুরো অঙ্গে স্রোতের মতো বয়ে গেল প্রবল গতিতে। ভেতরটা হঠাৎই কেন চঞ্চল হয়ে উঠল তার। মিথিলা তার হাত স্পর্শ করতে স্তম্ভিত ফিরল মেয়েটা। অজানা কারণে লজ্জায় মুখরক্তিম হলো তার। দৃষ্টি নত করে নিল নির্বিশেষে। মায়েরা, আমার মনে হচ্ছে ওরা সবাই মিলে এ বাসায় আসবে, সাথে শিওর ক্যাপ্টেনটাও আসবে। ফোন নিয়ে চটজলদি করে এগিয়ে এলেন ফাতেমা বেগম। মায়েরার কাছে ফোনটা দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বললেন, মায়েরা মা, তাড়াতাড়ি কর, ঘরের সব গোছগাছ শুরু করে দে মা, হাতে একটু সময় নেই। কাল সকালে ওরা সবাই চলে আসবে এখানে, জামাই বাবাও আসবে। অনেক দিনের ছুটিতে আসছে সে, এই ছুটিতেই বোধহয় তোকে তুলে নিয়ে যাবে। আর ইহাম বাবা মনে হয় এখানে থাকবেও 2 দিন। তাড়াতাড়ি সব তৈরি কর মা, অনেক কাজ বাকি। মিথিলা মা, তুইও একটু হাত লাগা, আমি তোর মামাকে বলি বাজারে যেতে, সন্ধ্যার পর আবার ভালো মাছ মাংস পাবে না। ফাতেমা বেগম তাড়াতাড়ি করে আবারও চলে গেলেন মহিন সাহেবের নিকট বাজারে পাঠাবেন বলে। মিথিলার চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেল। মায়েরা চুপচাপ। তবুও বুঝি বুকের ভিতর অশান্ত ঢেউয়ের জোয়ার বইছে। শরীরটা বুঝি তার দাপটে বলহীন হয়ে আসছে। হঠাৎ এমন শরীর অসাড় অনুভূতির স্রোত কেন বইছে? কোথা থেকে উৎপন্ন হচ্ছে অশান্ত অস্থিতির অনুভূতির স্মৃতি? খুব সকালে উঠে ফাতেমা বেগম হাতের কাজ শেষ করেই রান্নাঘরে ঢুকেছেন। মিথিলা সেই কখন থেকে ডাকছে মায়েরাকে, তবুও
ঘুম থেকে তার উঠার নাম নেই। 9টা বাজতে চলে, তবুও উঠছে না মেয়েটা। কখন না কখন তারা সবাই চলে আসে। ফ্রেশ হয়ে রেডি হতে হবে, সেদিকে কোনো খেয়াল নেই। মেয়েটা যে এত বড় ঘুম পাগলা, কি করবে শ্বশুরবাড়ি যাওয়ার পর। সে যতটুকু জানে, ডিফেন্সে জব করা প্রতিটা সৈনিক খুব নিয়ম শৃঙ্খলার মাঝে অভ্যস্ত। এই এলোমেলো মেয়েটার সাথে কি করে থাকবে বাংলাদেশ আর্মির একজন ক্যাপ্টেন। মিথিলা জানে না, কিচ্ছু মাথায় ঢুকছে না তার। ভীষণ জোরাজোরি করে এক প্রকার টেনে টেনে মায়েরাকে ঘুম থেকে উঠালো সে। 11টা নাগাদ ইহামের বাবা মা ফোন করে এসে উপস্থিত হয়েছে। মায়েরাকে খুব সুন্দর করে মিথিলা একটা শাড়ি পরিয়ে দিয়েছে, সাদা কালো। শাড়িটাতে একেবারে অপরূপ লাগছে যেন তাকে। দুধে আলতা গায়ের রঙে পদ্ম ফুলের মতো ভেসে উঠছে যেন তার রূপ মাধুরী। মায়েরা দরজা খুলে দিয়ে বিনয়ের সাথে সালাম জানালো সবাইকে। তার শাশুড়ি শাইলা বেগম এসেই মায়েরাকে জড়িয়ে ধরল। মায়েরার অশান্ত ব্যাহে এমন দরজা লাগাতে গিয়ে বারবার উকি দিচ্ছিল বাহিরে। কোথায় মানুষটা? কাল না তার আম্মু বলল ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরী আজ আসবে, তাহলে কোথায় সে? তাকে তো দেখা যাচ্ছে না। আসেনি নাকি? এই লোকটার সমস্যা কি সে বুঝতে পারছে না। এভাবে কেন তার থেকে দূরে থাকছে? কি চাই কি সে? তাকে এতই অপছন্দ হলে বিয়ে কেন করতে গেল? ভেতরে যত্ন করে অজমানো দুঃখ রাগ ক্ষোভগুলি দলা পাকানো কান্না হয়ে উপসে আসতে চাইছে তার। নাকের ফাটা লাল হয়ে ফুলে উঠেছে। খুব চেষ্টা করছে চোখের বাঁধকে মজবুত দিয়ে করতে। তুমি কাকে খুঁজছো আম্মা? ইহামকে? শাশুড়ির কথায় চমকে উঠল মায়েরা। বিস্তর লজ্জায় কষ্ট কান্না সব উবে গিয়েছে যেন। দ্রুত দরজা চাপিয়ে পিছন ফিরল সে। মাথা নুইয়ে রেখেছে ইতস্তপদে। শায়লা বেগম হেসে জানালেন, ইহাম শিমলা আর ওর জামাইকে নিয়ে আধা ঘন্টার মাঝেই ফিরে আসবে। আসো ভেতরে যায়। লজ্জা সংশয়ের মায়েরার মরে যেতে ইচ্ছে হচ্ছে। কতটা বিব্রত হলো শাশুড়ির সামনে। চোখ তুলে আর তাকানোর সাহস হলো না তার। ফাতেমা বেগম আর শায়লা বেগম দুই ভিয়ানের ভীষণ ভাব জমেছে। দুজনেই রসে রসে কথা বলছেন। এদিকে ইহামের বাবা ইহসান চৌধুরীকে নিয়ে তার বাবা গিয়েছে বাহিরে। মিথিলা আপু টুকটাক কাজ করছে। তার একমাত্র ননদ শিফু এক রুমে গিয়ে একা একা ফোনে মশগুল। কোনো কাজ না ফেরে মায়েরা নিঃশব্দে শাড়ির আঁচল টেনে টেনে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। একে তো শাড়ি পরতে একটু ভালো লাগে না তার উপর প্রতি মাসে নির্দিষ্ট সময়ে আগত অতিথি বিদায় দিয়েছে। কাল একটু সময়ের জন্য আবার ফিরে আসে কিনা তাই নিয়ে ঢের চিন্তায় গুটিয়ে যাচ্ছে সে। পর্যবেক্ষণ করতে দ্রুত ওয়াশরুমে চলল সে গুটগুট পায়ে। 12টার দিকে এক গাদা ফল আর মিষ্টির প্যাকেট নিয়ে উপস্থিত হয়েছে বাসার একমাত্র নতুন জামাই। সাথে নিয়ে এসেছে বড় বোন আর দুলাভাইকে। বাসায় ঢুকে অনাকাঙ্ক্ষিত মিথিলার মুখ দেখে খানিক শুরু হলো ইহামের ললাট। তার যতদূর মনে আছে এটা তার বিয়ে করা বউ নয়। তার তীক্ষ্ণ মস্তিষ্ক এক পলক বউকে দেখলেও নিঃসন্দেহে বলতে পারবে এই মেয়েকে সে বিয়ে করেনি। কঠিন পাষাণ মানুষটা দ্বিতীয়বার নিজের না দেখা বউকে আর খোঁজার চেষ্টাও করেনি সবার আনাচে কানাচে। ইহাম খেয়াল করলো এখানে শুধু তার মা, বড় বোন, শাশুড়ি আর মিথিলা নামের মেয়েটাই আছে। নিজের মতো করে তারা কথাবার্তা বলছে। সোফার এক কোনায় ফোনে ব্যবসার কাজ তার দুলাভাই রাইয়ান। তার তীক্ষ্ণ চোখে আবার দেখলো ড্রয়িং রুম এটা। সে যতদূর জানে সে যাকে বিয়ে করেছে তার নাম মায়েরা। যাকে না দেখে বিয়ে করেছে, যার সাথে তার কোনো সম্পর্ক, দেখাবার্তা, কথাবার্তা কিছুই হয়নি, অথচ তাদের বিবাহিত জীবনের 3 মাস পূরণ হবে কিছুদিন পর। তবুও সে মেয়ের প্রতি যেন কোনো আগ্রহ কিংবা কৌতূহল কোনোটাই নেই তার মধ্যে। সবার মাঝে কেমন গম্ভীর দাঁড়ালো মুখভঙ্গি নিয়ে বসে আছে নিশ্চুপে, যেন অনুভূতি প্রাণশূন্য একটা রোবট। দূর থেকে মিথিলা আর চোখে খেয়াল করছে ওই শক্ত ফেটা মানুষটাকে। হাবভঙ্গি দেখেই খেয়াল করছে। এদিক ওদিক তাকিয়ে মায়েরাকে খুঁজলো। গাদা মেয়েটা কোথায় গিয়ে বসে আসছে না কেন এই মানুষটার সামনে? এক ঝলক তার রূপের আগুনে এই পাষাণ হৃদয়কে জ্বলসে দিতে। মিথিলা যেন উতলা হলো এদের দেখা হবার অপেক্ষায়। অনেকটা সময় অতিবাহিত হবার ইতস্ত বোধ করে ইহাম বলল, আম্মু আপনাদের ওয়াশরুমটা কোথায়? একটু ফ্রেশ হওয়া দরকার। ফাতেমা বেগম দ্রুত ওনাদের কমন ওয়াশরুমের কথা বলতে গিয়েও থামলেন। কিছু বলবেন তার আগে শায়লা বেগম বললেন, মায়েরা আম্মা কোথায়? ইহাম কাল রাতেই জার্নি করে এসেছে তো চট্টগ্রাম থেকে, তেমন রেস্ট করা হয়নি ছেলেটার। মায়ের আম্মাকে ওকে ওর রুমে নিয়ে যাক একটু। কোথায়ও? মিথিলার মন হাকুপাকু করে উঠল। আনন্দে লাভ দিতে ইচ্ছে হলেও ধমল সে।
ঠোঁটের হাসিটা নিবারণ করে সে স্পষ্ট ভাষায় বলল, মায়েরা বোধহয় ওর ঘরে আছে, আসুন ভাইয়া, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। ইহেম নিঃশব্দে উঠল। তার মাঝে বিশেষ কোনো হেলদোল না থাকলেও মিথিলা খুব উতলা হয়ে আছে। দ্রুত সে ইহেমকে নিয়ে এগিয়ে গেল মায়েরার রুমের দিকে। মায়েরা চুপচাপ নিজের ঘরে বসে আছে। বাহির থেকে আসা আবসা কথায় বেশ ভালো বুঝতে পারছে ওই ক্যাপ্টেন নিশ্চিত এসেছে। ভেতরের হাসপাস অস্বস্তিগুলি বুঝি যাকে যাকে এসে বসেছে মনোফিঞ্জিরায়। ভেতরটা বড্ড বেশি উচ্চাটনে দুক দুক আওয়াজ হচ্ছে, হাত পা গুলিও কেমন কাঁপছে মনে হচ্ছে। অনেকক্ষণ হলে সে একা ঘরে বসে আছে। বিষয়টা নিহাতি দৃষ্টিকটু ভেবে শুকনো ডুবগুলো নিল একবার, পরক্ষণে দ্রুত বাহিরে যাওয়ার আগেই বুঝি শক্ত কিছু একটার সাথে লেগে পড়ে যেতে চেয়েও পড়ল না। চোখ ফিট ফিট করে তাকিয়ে বুঝলো এটা কারো বক্ষস্থল। একটা পুরুষালী তীক্ষ্ণ সুবাস সঙ্গে সঙ্গে নাকে প্রবলভাবে আঘাত করলো। মায়েরা সরু কপালে ফস্ত বুকের দিকে তাকিয়ে অনুভব করলো একটা শক্তপোক্ত বক্ষের সাথে এঁটে আছে সে। তৎক্ষণাৎ বিচলিত মুখশ্রীতে সামনে তাকালো সে। বিস্ময়ে হতবিহ্বল হয়ে উঠেছে মেয়েটার আদর। বুকটা আচমকাই বুঝি ঝাঁকুনি দিয়ে উঠল। 3 মাসের সেই কাঙ্ক্ষিত সুপুরের, যার সাথে বিবাহ নামক এক বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও এই 3 মাসে কেমন আছেন জিজ্ঞেস করার মতো সম্পর্ক হয়নি তাদের। ওই কঠোর মুখের মানুষটার মুখশ্রী দেখে থমকে গেল বুঝি সে। স্তম্ভিত ফিরিয়ে এনে দ্রুত সরে দাঁড়ালো। মিথিলা তাদের এভাবে দেখে আনন্দ গদগদ হলেও আর কাপাবের হাড্ডি হলো না। তখনই সেখান থেকে সে প্রস্থান নিয়েছে। ইহাম তীক্ষ্ণ চোখে এক পলক তাকালো মায়েরার দিকে। তার সচল মস্তিষ্ক জানান দিয়েছে এটাই মায়েরা, যাকে কিছুদিন আগেই 3 কবুল বলে নিজের করে সে এবার একটু ভালো করে তাকিয়ে দেখলো মেয়েটা বড্ড ইতস্ত বোধ করছে। মুখটাও রঙ্গিম হয়ে উঠেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটা বুঝে তাকে কেমন জড়তায় ফেলে দিয়েছে। ইহাম আর চোখে পিছনে খেয়াল করে বুঝলো মিথিলা মেয়েটা চলে গিয়েছে। হেলদোলহীনভাবে ইহাম সামনে তাকালো। সে যতটা ছোট বাচ্চা মেয়ে ভেবেছিল এই মেয়ে ততটাও ছোট নয়। সদ্য যৌবনে পা দেওয়া কুসুম কুমারী সে। ঠিক সরোবরে সদ্য ফোটা পদ্মের পুঞ্জুরি বুঝি। অঙ্গের হালকা আবার বুঝি নিজস্ব জ্যোতি ছড়াচ্ছে। বিচলিত চোখ ছোট, অত্যন্ত অস্থির চঞ্চল। মিহেম্বল অস্বস্তি গলে পড়ে মায়েরার দিকে তাকিয়ে মৃদু তবুও শানিত কণ্ঠে বলল, মায়েরা রাইট? কাপল বুঝি মায়েরা? এখানে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার সাহস শক্তি কোনোটাই পাচ্ছে না সে। মনে হচ্ছে কোনো যন্ত্র কিংবা কুমিরের সামনে প্রাণ সংসার বয়ে দাঁড়িয়ে আছে সে। বুকের ভেতরটা কেন যে এত লাফাচ্ছে। মরুভূমি শচীন গলায় ঢুক গিলে চেষ্টা করলো মেয়েটা। আলতো করে নেত্রপল্লব তুলে এক ঝলক দেখলো সামনের মানুষটাকে। ওই দাঁড়ালো তীক্ষ্ণ চাউনি দেখে ক্ষণেই চোখ নামিয়ে ফেললো। কারো চোখের দৃষ্টি এত তীক্ষ্ণ সুচালো হতে পারে এর আগে জানা ছিল না। গলা দিয়ে আওয়াজ আসতে না চাইলেও খুব প্রচেষ্টা চালালো সে। মিহি কণ্ঠে বলল, আমি দুঃখিত। মায়েরা আর ডান বাম তাকালো না। যত দ্রুত সম্ভব সে দরজায় ফিরিয়ে বাহির হলো। তবুও বুঝি পিছন থেকে সেই রাজবাড়ি গম্ভীর কণ্ঠ বেশি হলো, ওয়েট মায়েরা। থমকে দাঁড়ালো মায়েরা। বুকটা বিচলিত রূপে কেমন দুলছে। এই লোকটার সামনে এলে এতটা জড়তা কেন সাদরে তাকে ঝাপটে ধরছে? এত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে এই ন্যূনতম কারণে? পা গুলিয়ে অসাড় করে দাঁড়িয়ে থাকলো মায়েরার বুকে। আর সাহস হলো না পিছু ফিরে ওই সূক্ষ্ম চোখের দিকে তাকানোর। পিছন থেকে আবার নিবিড় গলা শোনা গেল, ওয়াশরুমটা কোথায়? হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়েছে মায়েরা। আবার ছুটলো। আর এহেন অসন্তোষ ব্যবহারে ভ্রুকুটি করে আনলো ইহাম। সরু ললাটে চিন্তিত মনে আওড়ালো, এমন অদ্ভুত বিহেভিয়ার করলো কেন মেয়েটা? মায়েরার একমাত্র বড় ভাই তুহিন আজ হোস্টেল থেকে বাড়ি এসেছে 2 দিনের জন্য। কাল রাতেই মা তলব করে তাকে নিয়ে এসেছে। ড্রয়িং রুমে সবার সাথে পরিচয় হয়ে এসে তুহিন নিজের ঘরে ঢুকলো। অপরিচিত এক অতি সুন্দর কিশোরীকে দেখে থমকে দাঁড়ালো সে। কাদের ব্যাগটা আপনা আপনি নিজে থেকে পড়ে গেল। সেই শব্দ চমকে তাকালো শিপু। গোরা অবাঞ্ছিত এক ছেলেকে দেখে কপাল কুঁচনে নিল সে। নাক ফুলিয়ে রুক্ষ গলায় জিজ্ঞেস করলে, কে আপনি? ঘরে ঢোকার আগে নখ দিতে হয়, সেই কমন সেন্স নেই আপনার? দেখে তো মনে হয় ভদ্র, তবে স্বভাবে একটা বাঁদর আপনি। শিপুর মুখে এহেন কথায় টাসকি খেলো যেন। তুহিন হক চকিয়ে বললে, এই নাক ফুলি, কে আপনি? আমার ঘরে এসে আমাকে বাঁদর বলছেন? মেয়েটা মনে হয় রেগে গেল। নাকের ফাটা
ফুলিয়ে চোখ বড় বড় করে চিৎকার করে উঠল। তার চিৎকারে পুরো তবদা বনে গেল তুহিন। রসগোল্লার মতো চোখ গুলগুল করে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা আবার কান পাকিয়ে হাম্মু বলে ডেকে উঠতেই যেন হুঁশ ফিরল তার। জিব্বা কেটে ভিড় করলো, খাইছে রে এখন জিঞ্জি ফোক। তুহিন দ্রুত এগিয়ে গেল, ডান হাত এক প্রকার ঠেসে ধরলে শিফের মুখ। কণ্ঠে জোর কমিয়ে বলল, আরে মেয়ে পাগল নাকি তুমি? এভাবে চিৎকার করছো কেন? ড্রয়িং রুমে সবাই বসে আছি, কি ভাববে? এভাবে গুরুর মতো ভ্যামঢালে। শিপু কথা বলতে চেয়েও পারছে না, গলা দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে কেবল। চোখ বড় হয়ে উঠেছে ওর। কেমন অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়ে শিপু বুঝল না তুহিন ঠিক কী বোঝাতে চেয়েছে। উপায়ন্তর না পেয়ে খুব বলে একটা কামড় বসিয়ে দিয়েছে তুহিনের হাতে। আচমকা দাঁড়ালো দাঁতের আক্রমণে ভেবেচাকা খেয়ে গেল তুহিন। হঠাৎ কুকিয়ে উঠল সে। শিপুর মুখ থেকে হাত সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। ব্যথায় অনবরত হাত জাকড়াচ্ছে সে। রাগান্বিত হয়ে কিছু বলবে তার আগে ঘরে এসে উপস্থিত হয়েছে ফাতেমা বেগম, শায়লা বেগম আর শিমলা। ফাতেমা বেগম এসেই জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে রে বাবু? শিপু নিজের পিঠ জড়ান ব্রাউন কালার করা চুলগুলো ঠিক করতে করতে বুঝিয়ে ফিসফিস করলো, হাতিকে আবার বাবু ডাকতে হয়? শায়লা বেগম নিজের মেয়ের কাছে গেলেন, কপালে কুচকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে শিপু? চিৎকার করছিলে কেন? শিপু সূক্ষ্ম নজরে তাকালো তুহিনের দিকে। মৃদু মুখ মুচড়ে সে মাকে জবাব দিল, দেখো না আম্মু, আমি এই রুমে শুয়েছিলাম আর চিনি না জানি না এই ছেলেটা বলেনি কয়ানি ঘরে ঢুকে পড়েছে, আবার আমার সাথে ঝগড়াও শুরু করেছে। শায়লা বেগম বুঝলেন মেয়ের কথার মানে, ওনার মেয়ে তেমন কেমন তাও তিনি ভালো জানেন। ফাতেমা বেগমের দিকে তাকিয়ে বুঝি নিজেই বিব্রত বোধ করলেন। এদিকে তুহিন টাসকি খাওয়ার মতো হতবাকে তাকিয়ে আছে শিপুর দিকে। বানোয়াট মেয়ে তো যা তা বলে দিতে পারে, কি সাংঘাতিক এই পিচ্ছি। মায়ের দিকে চোখ যেতেই করুণ হলো তার মুখ। ইশারা দিয়ে বুঝালো, আমি কিচ্ছু করিনি আম্মা, এ মেয়ে মিথ্যে বলছে। ফাতেমা বেগম মা হয়েও মনে হয় তার মনের কথা পড়তে পারলেন না। উল্টো শাসন করে বলে, অনেক বড় হয়েছিস তুহিন, এখন আর ছোট নেই, মজা করা এবার বন্ধ কর। আমি কিছু করিনি আম্মা। ফাতেমা বেগম যেন ছেলের কথা কানেও নিলেন না। তিনি এগিয়ে গেলেন শিপুর কাছে, মাথা ফিটে হাত বুলিয়ে দিয়ে বললেন, মায়েরার কাবিনের সময় তুহিন এক্সামে ব্যস্ত ছিল আর সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যে আর পরিচয় হতে পারোনি দুজন। তুহিন আমার একমাত্র ছেলে, মায়েরার ভাই, তুমিও ওকে ভাইয়া ডেকো। ঠিক আছে আন্টি, সমস্যা নেই। শিপু মুচকি আসলো। তুহিন তার কার্যকলাপ দেখে বিস্মিত হচ্ছে। এই মেয়ে তো পুরা গিরগিটির মতো, মুহূর্তেই নিজের মর্জি পরিবর্তন করে নিতে পারে। শিমলা শিপুর দিকে তাকিয়ে বলল, তুমি যে খুব ভালো এমনটা কিন্তু নয়, নাটকবাজি কম করে ড্রয়িং রুমে চলো। ওদের সাথে শিপু যাওয়ার আগে একবার পিছু ফিরে দেখলো তুহিনকে। নির্বাক তুহিনকে দেখে আবারও মুখ ঝামটা দিয়ে চলে গেল শিপু। তুহিন কটমট করে একা রুমেই বলল, এই কামড়ের সুদ আমি নিশ্চয়ই তুলব, মশার বাচ্চা। ফাতেমা বেগম মায়েরার হাতে এক গ্লাস শরবত আর কিছু আপেল, মালটা, ডালিম এর দানা দিয়ে বলল, যা এগুলো ইহাম বাবার কাছে দিয়ে চমকে উঠল মায়েরা। এতক্ষণে শান্ত হওয়া মনটা আবার নীরব আলোড়নে মেতে উঠল। আবার অস্থির চঞ্চল হাওয়া বয়ে গেল শরীরে শিরে শিরে। নিঃশ্বাস বুঝি অদৃশ্য হয়ে বলবে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। ভেতরের কম্পনে হাতগুলি বুঝি নিস্তেজ হয়ে আসছে। হাতে ধরিয়ে দেওয়া ট্রেটা অনবরতা কাঁপছে। যেমন কম্পিত কণ্ঠে লঘু আওয়াজ তুলে বলল, আম্মু মিথিলা আপুকে বললে হয় না? অগ্নিমূর্তির মতো চোখ ফাঁকিয়ে তাকালেন ফাতেমা বেগম। ছাপা ক্ষোভ নিয়ে আশপাশ পর্যবেক্ষণ করে মৃদু স্বরে বললেন, তুই কি মাথা মোটা মায়েরা? স্বামী তোর, আর তুই বলছিস মিথিলাকে জামাইয়ের শরবত নিয়ে আসতে? তোর শাশুড়ি আর ননার শুনলে কি ভাববে? তাছাড়া জামাইয়ের সাথে একটু কথাবার্তা বলে সহজ হও মা। ফাতেমা বেগম আবার ওদের নাস্তা দেবার তাড়া দেখিয়ে চলে গেলেন। ট্রে হাতে স্তব্ধ ভঙ্গিতে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে মায়েরা। নিজের সেনা পরিচিত রুমটায় যেতেও আজ ভীষণ অস্থির ইতস্তত করছে মায়েরা। নিজের সংশয় বিচলতা ভাব কাটিয়ে ওঠার চেষ্টা করে মায়েরা নিজের ঘরের দিকে গেল। পর্দা সরিয়ে দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে উৎসাহন মন বুঝে টকবক করে ফুটে উঠল। শান্ত চোখে পাতা মিলে দেখলো মানুষটা শুয়ে আছে, কপালে হাত ঠেকিয়ে শটান
হয়ে শুয়ে রয়েছে। ঘুমিয়ে গিয়েছে কিনা ঠিক বুঝতে পারছে না সে। চুপচাপ পা টিপে টিপে সেন্টার টেবিলের দিকে এগিয়ে গেল। প্রবল অশান্ত উত্তেজনায় শাড়ির কুচির সাথে পা আটকে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল সে। নিঃশব্দে ট্রেটা রেখে মিনিট 2 দাঁড়ালো বিছানার এক পাশে। ডাকবি কিনা সেই চিন্তাতেও ডুবলো মনে হয়। অবশেষে গলা কেশে সুরেলা মিহি কণ্ঠে বলে উঠল, শুনছেন? উপাস থেকে তার কথার কোনো সাড়া শব্দ পেল না মায়েরা। অজানা এক কারণে সে ভিতর থেকে ভীত হয়ে আসছে। সামনের মানুষটা কি সে ভয় পাচ্ছে? সাহস জুগিয়ে আবারও সে ডাকল, শুনছেন? আপনার জন্য শরবত এনেছিলাম। ইহান তৎক্ষণাৎ কপাল থেকে হাত ছড়িয়ে উঠে বসল। আসমকে এমন উঠে পড়ার ভঙ্গিমায় ভীষণ হকচকিয়ে গিয়ে মায়েরা। ঘুমন্ত একটা মানুষ আসম্বিপ এভাবে উঠে পড়েছে ভেবেই ভয়ে মায়েরা হৃদয় কেঁপে উঠল। বিহম্বল চোখগুলো তাকিয়ে আছে সে। ইহাম যেন শান্ত শীতলভাবে বসলো বিছানায়, পা ঝুলিয়ে দাঁড়ালো, দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, যেটা পারো না, ক্যারি করা সম্ভব নয়, সেটা করতে যাও কেন? যেটা কমফোর্টেবল নও সেটা আর পড়বে না। বিহম্বল হওয়া মায়েরাকে চিন্তিতের পথে ধাবিত করলো। চমকালো আসে, লোকটা কিসের কথা বলছে তাকে? নীরব থেকে সূক্ষ্ম মস্তিষ্ক ঘাটাতে আশ্চর্যজনিত হলে চিত্ত। লোকটা কি তাকে শাড়ির কথা বলল? চোখ বুঝা অবস্থাতেও কি করে টের পেল সে? নাকি এতক্ষণ চতুর সৈনিক হিসেবে শ্রবণ ইন্দ্রিয় দিয়েই ঘটনা আন্দাজ করে নিয়েছি? কি সাংঘাতিক ব্যাপার! এত দ্রুত সচল মস্তিষ্ক আর বিমর চিত্তের মায়েরা অদ্ভুত হলো যেন। মাথা নুয়ে নিজের শঙ্কা বলে প্রশ্ন করেই ফেলল, শাড়ি পরাতে কি সমস্যা? মাঝে মাঝে শাড়ি পরতে সব মেয়েরই পছন্দ করে। মুখে মুখে কথা বলাটা বুঝি একটু পছন্দ হলো না ইহামের। চোখ মুখ মুহূর্তে সুচালো হয়ে উঠল তার। রুক্ষ মেজাজটা নিয়ে রক্তটা মানুষটা কঠিন পাষাণের মতো বলে উঠল, শাড়ি পরা আমি পছন্দ করি না। কারণ কলেজে শাড়ি পরা একটা মেয়েকে দেখে আমি পছন্দ করেছিলাম। আমার সামনে আর শাড়ি পরে আসবে না। অপরাহ্নে কমলা আভা কাটিয়ে অল্প সময়ের মাঝে আধার কালো কিরণ ছুঁয়ে ছুঁয়ে যাবে মেদিনীকে। মায়েরাদের বাসা থেকে ইহামের বাসার দূরত্ব কেবলই ঘণ্টা দেড়ের এক। তারা সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ফাতেমা বেগম আর মহিন সাহেব অনেক জোরাজুরির করার পরেও তারা অন্যদিন থাকার প্রয়াসে নিজ বাসায় যেতে আবেদন জানিয়েছে। তুহিন এক মনে বিছানার হেঁটে হেলান দিয়ে হাত শোয়া হয়ে আছে। ল্যাপটপের স্ক্রিনে এক নজরে তাকিয়ে আছে সে গভীর মনোর সঙ্গে। ঘরে ঢুকে শিফু তুহিনকে দেখে মুখ ব্যাংচাল। নিঃশব্দে এগিয়ে গেল তুহিনের রুমের ভেতর। তার উপস্থিতি টের পেল না বলে মেয়েটা বুঝি নাকও ফুলিয়ে নিয়েছে। সহ্য করতে না পেরে গলা খেঁকড়ে উঠল সে। আচমকা ঘরের শব্দে পেয়ে কপাল কুঁচকে আনলো তুহিন। ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ঘরের ভেতর নজর দিল। শিপুকে কেমন রাগান্বিত অবস্থায় গাল ফুলিয়ে থাকতে দেখে হাসি পেল তার। ওই ফোলা গাল আর নাকের ফুটো দেখে ফিক করে হেসে উঠল তুহিন। হাসি মুখেই বলল, এই নাক ফুলি, আমার রুমে কি নক করে এলে না কেন? এখন যদি আমি চিৎকার করি? ভীষণভাবে কাটার মতো শিপুর গায়ে ফুটলো কথাটা। চিকন চিকন ব্রুর মাঝদয়ে বাজ পড়ল তার। চোখ দুটিয়ে শুরু হয়ে উঠেছে। নাক ফুলিয়ে বলল, আপনার মতো ভাদরের রুমে তো আর এমনি এমনি আসিনি আমি। তুমি চমৎকারভাবে মুচকি হাসলো। বর্ষা গেলে ক্লিন শেভ করা মুখটায় ভালো করে তাকালে শিপু। ঠিক কে ড্রামার নায়কের মতো লাগছে। কোরিয়ান ড্রামার ভক্ত সে। তুহিনকে দেখে তার ভেতরটা কেমন জানি করে উঠল। তার অবুঝ কোমল মন বুঝি নব্য হাওয়ায় দুলে উঠল। তবু ওই হাসিটা সহ্য হলো না তার। সে দাঁতে কটমট করতে করতে তুহিনের কাছে গেল। বার কয়েক ফোঁস করে দম নিল সে। তা দেখেই ঠোঁট কামড়ে তুহিন বলে উঠল, সাপের মতো ফোনা তুলছ কেন? কামড়ে দেবে নাকি আমায়? তুহিন আবারও চমকপ্রদ হাসল। শিপুর ভিতরে ভিতরে রাগ হচ্ছে। কিছু জবাব না দিয়ে সে তুহিনের হেলান দেওয়া ভালিশটা ফিট থেকে টেনে কেড়ে নিল। দাঁত কেটে সেটা আবার ছুঁড়ে দিল তুহিনের কোলের ওপর। এতটাই জোরে পিকা দিল যে তুহিনের কোল থেকে ল্যাপটপটা উল্টে পড়ে বিছানায়। হা হয়ে তুহিন শিপুর দিকে তাকাতেই মেয়েটা তার পিঠে ধাক্কা মারল। সে সঙ্গে বালিশের নিচে থাকা ব্লুটুথটা নিয়ে আবার হন হন করে বের হয়ে গেল। পিছন থেকেই শিপু স্পষ্ট শুনল তুহিনের গলা, আমি কিন্তু তোমার রাগে ফিদা হয়েছি কাল নাগিনী। জোরপূর্বক সবার কাছে বিদায় নিয়ে ইহামের বাড়ির সবাই বের হয়েছে। ইহাম তাদের এগিয়ে দিতে গেল। গাড়িতে ওঠার আগেই
ঈশান চৌধুরী ছেলেকে বললেন, নিজের রুক্ষ মেজাজটা একটু দমানোর চেষ্টা করো বাবা, এতটাও কঠিন হইও না যাতে ওই মেয়েটাও তোমার রুক্ষতায় শুকিয়ে পড়ে। দাঁত চেপে ইহাম নীরবে শুয়ে নিল যেন। বাবাকে ভীষণ শ্রদ্ধা করে সে। ওনার মুখের উপর সে কখনোই উচ্চ গলায় কথা বলে না। ঈশান চৌধুরী ছেলের বাহুতে সাপোর্ট দিতে দিতে গাড়িতে উঠে বসলেন। শায়লা বেগম ছেলের দিকে তাকালেন। তিনি বেশ জানেন ওনার ছেলের রুক্ষ স্বভাব আর কাঠিন্যতা। ছোট থেকেই ইহাম একটু সবার থেকে আলাদা। ওর মাঝে আবেগ অনুভূতি নরমভাবে চেয়ে গম্ভীর স্বভাবটা বেশি প্রাধান্যের। খুব কম বয়স থেকে ওনার বাস্তবিক এই ছেলের সবার থেকে একটু দূরে একা নীরবে থাকতেই পছন্দ করে। সবার সাথে হাসি মজা আড্ডা দিতে খুব একটা দেখা যায় না তাকে। একরোখা রুক্ষ মেজাজের ইহামকে সবাই কঠিন পাষাণ মানব ভাবলেও তিনি জানেন ওনার ছেলের নরম মনের কথা। তিনি এগিয়ে গিয়ে ছেলের হাত ধরলেন আলতো করে। নরম কোমল গলায় বললেন, তোকে কিন্তু বিয়েতে আমরা খুব বেশি জোর করিনি বাবা, তোর ঘাড়ে ছাপিয়েও দিইনি, শুধু একটু জোর গলায় চেয়েছিলাম ওই সুন্দরী লক্ষ্মী মেয়েটাকে কাবিন করে ঘরে বউ করে নিতে। মায়েরা কিন্তু খুব ভালো একটা মেয়ে, তুই এখনই বিয়ে করতে চাসনি বলে ওই নরম মিষ্টি মেয়েটাকে কষ্ট দিস না বাবা। ওর সাথে একটু সহজ সরল নরম গলায় কথা বলার চেষ্টা করিস বাবা। ইহাম তবুও কোনো জবাব দিল না। একদম নীরব কঠিন মানবের মতোই ঠায় দাঁড়িয়ে রইল। ওদের সবাইকে বিদায় করে দিয়ে সে একা একাই হেঁটে গেল একটা চায়ের দোকানে। এক কাপ চা, লিকার চা নিয়ে খুব দক্ষ হাতে সিগারেট আগুন ধরালো। মায়েরা নিজের রুমে বসে নিঃশব্দে চোখের পানি জড়াচ্ছে বদল ধারায় নেয়। মিথিলা উচ্ছ্বাস নিয়ে ঘরে এসে তাকে কাঁদতে দেখে কপাল কুঁচকে নিল সনফর্ণ। শুরু আখি পল্লবে এগিয়ে গেল মায়ের কাছে। কাঁধে হাত রেখে সংশয় নিয়ে জিজ্ঞেস করলো, কিরে মায়েরা, কি হয়েছে তো? মায়েরা নয়নবত্রী শুভ্র দানা ফানি নিয়ে তাকালো মিথিলার দিকে। আচমকা সে জড়িয়ে ধরল তাকে। ফুপিয়ে নীরব কণ্ঠে মিনমিন করে বলল, আমার সাথে কেন এমনটা হলো আপু? মায়েরা রেহেন কথায় আরও কুঞ্চয় হলো মিথিলার ললাট হৃদয়। তার মস্তিষ্ক ঠিক ধরতে পারছে না মায়েরার কথার সূক্ষ্ম মানেটা। আজ তাদের প্রথম দেখা হলো, সামনাসামনি কথাও হয়েছে বোধ হয়। তবে মেয়েটা এভাবে কাঁদছে কেন? কি হলো তার? শঙ্কিত কণ্ঠে মিথিলা শুধালো, কি হয়েছে মায়েরা, বলতো আমায়। কাঁদছিস কেন সেটা বল। মায়েরাকে টেনে নিজের সামনে এনে ধরলো মিথিলা। মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, নাকের ডগা টুকটুকে লাল হয়ে আছে, তার চোখের বর্ণও রক্তিম আবার ছড়িয়ে গিয়েছে। মিথিলা তার মুখে আলতো করে হাত বুলিয়ে দিল। কণ্ঠে কোমলতা ডেকে জিজ্ঞেস করলো, মায়েরা বোন আমার, বল কি হয়েছে? এই বদ ক্যাপ্টেনটা কি তোকে কিছু বলেছে? মায়েরার ভেতর ফুফাচ্ছে। তীব্র জ্বর তার ভেতরটাকে তাণ্ডবে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অশান্ত জড়ো হাওয়া তাকে সপ্রবিত করে দিচ্ছে। ক্রমাগত বুকের উপর প্রকাণ্ড ওজন অনুভব করছে সে। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি বুঝি তার গলাটা চেপে ধরে রেখেছে। শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে তার। নাক টেনে একটু সময় নিয়ে বিড়বিড় করে জানালো, আপু উনি অন্য কাউকে পছন্দ করে, তাই হয়তো আমার থেকে এত দূরত্ব বজায় রাখে সে। মিথিলা মেয়েটা শান্তশিষ্ট হলেও ভীষণ রাগী। মায়ের মুখে এমন কথা শুনে দপ করে বুঝি তার আগুন জ্বলে উঠল। খুব মেশানো কণ্ঠে বলল, আমি সবটা খুলে বলতো। ওই রোবটটা কি তোকে বলেছে এই কথা? হ্যাঁ আপু, আমাকে বলেছে আমি যেন শাড়ি না পরি, আর কলেজে নাকি উনি কোন শাড়ি পরা মেয়েকে পছন্দ করেছিলেন। মিথিলা রাগে কটমট করে উঠল। সরু সরু ক্ষোভান্বিত নয়ন নিয়ে বিড়বিড় করে বলল, ও তাহলে এই কথা। তবে দেখ। ইহামের গা থেকে সিগারেটের উদ্ভট গন্ধ ভরে গিয়েছে। মাথায় যন্ত্রণায় কয়টার দোয়া ফুকেছে সে তা জানে না। রাত 9টা বাজতে চলল। এবার বাসার ভেতরে যাওয়া দরকার। তার শ্বশুর মহিন সাহেব ইতিমধ্যে 3বার কল করে নিয়েছেন। অন্যমনস্ক হয়ে পা বাড়ালে সে বাসার উদ্দেশ্যে। চাকরিতে জয়েন্ট হয়েছে, 1 বছরও হয়নি। তার মাঝে বিয়ে করতে সে চায়নি। কিছুদিন পর মেজর পদে পদোন্নতিও হবার সম্ভাবনাও রয়েছে প্রবল। এই মুহূর্তে কোনোভাবেই বিয়ে করতে চায়নি সে। তার উপর যখন শুনেছে মেয়ে এখনো ইন্টার দেয়নি, তখন বুঝি তার রাগ জেদ আরও চড়া হয়ে খেপেছে পাষাণ হৃদয়টায়। একজন আর্মির স্পেশাল সোর্স সেক্টরের ক্যাপ্টেন হয়ে কি সে বিয়ে করে 18 বছর নিজে একটা মেয়েকে বিয়ে করে?
অথরিটি বা তার কলিগরা শুনলে তাকে নিয়ে কী চিন্তা আনবে নিজেদের মনে। তার বাবা মার কথা রক্ষার্থে শুধু বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে সে, নয়তো এখনই বিয়ের ভেড়া জালে নিজেকে কখনোই জড়াতো না। মায়েরাকে নিয়ে চিন্তা ভাবনা করতে করতে সে বাসায় ঢুকলো। ফাতেমা বেগম ইহামকে দেখিয়ে বললেন, ইহাম বাবা, কখন এলে তুমি? কিছু কি লাগবে বাবা? ইহাম সৌজন্যমূলক মৃদু হাসলো। ওই রুক্ষ নিস্তেজ হাসির মাসে যেন স্পষ্ট প্রাণ নেই ভাবটা ভেসে আসে। শান্ত গলায় জানালো ইহাম, সবাই এলাম আম্মু, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি এসো বাবা, আমি ডিনার দিই। সঙ্গে সঙ্গে ইহান জবাব দিল, না আম্মু, আমি এখনই ডিনার করব না। লাঞ্চে যা খাইয়েছেন ডিনার না করলেও চলবে অনায়াসে। ফাতেমা বেগম মুচকি হাসলেন। ছেলেটা একটু কম কথাবার্তা বললেও ভীষণ ভদ্র আর মার্জিত। নিশ্চয়ই ওনার মেয়ে এই ছেলের সঙ্গে খুব আরামে থাকবে। সোহাগ গলায় বললেন তিনি, কি বলো বাবা, তোমার জন্য হাঁসের গোস্ত রান্না করেছি। বেয়ান বলল তুমি নাকি হাঁস পছন্দ করে। একটু বুঝে লজ্জা ফেল ইহাম। মাথা নুয়ে নিল সে। মৃদু আওয়াজে বলল, আমি যাই তাহলে আম্মু। আচ্ছা বাবা যাও, মায়েরা মনে হয় ওই রুমেই আছে। ইহাম নিরুত্তর নিষ্প্রভ হয়ে সেই জায়গা ত্যাগ করলো। হন্ততন্ত হয়ে গম্ভীরার্য মুখে আনলে সে রুমে এলো। ভেতরে এসে আচমকা চোখের সামনে এমন লাস্যময় রূপ আগুনের উত্তাপে বুঝি থমকে গেল সে। গাম্ভীর্য তাদল কর্পূরের মতো মেলালো কোথাও। আপন মতে গুলি আটকে গেল যেন অদেখা শিকলের বন্ধনে। বিস্মিত বিমুখ চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্য যেন মাদকতায় মিশে গেল নির্বিশেষে। আচমকা ঘরের ভেতরে ঢুকে এমন একটা বিভোর দৃশ্য আশা করেনি ইহাম। এক মুহূর্তের মাদকতা মিলিয়ে গিয়ে হিংস্র ক্ষোভটা কেমন বিগলিত হলো তার। রক্তটা রুক্ষ মেজাজটা সজীব হয়ে বুঝি প্রাণ ফিরে গেল। অবিলম্বে তার লাল চোখ দুটো অগ্নিগিরির মতো টকবক করে উঠল। সেই লাভা থেকে নির্গত হওয়া তপ্ত দৃষ্টি ছুড়ল ঘরের ভেতরে থাকা অতি মাধুরী মেয়েটার দিকে। মায়েরা খুব সুন্দর করে শাড়ি পরেছে, হাফ হাতা ব্লাউজের ভেতর গুলিয়ে দবদবে ফর্সা, নরম হাতগুলি সমুদ্রের বালুতার মতো চিকচিক করছে। লম্বা কোমর অব্দি চুলগুলো উন্মুক্ত বাঁধন ছাড়া হয়ে ফ্যানের বাতাসের দিকে বেদিকে উঠছে। আর মেয়েটা আবলীলভাবে শাড়ির কুচি ঠিক করে চলছে এক মনে। শুধুমাত্র সে নয়, যে কোনো পুরুষ চোখের সামনে এমন মোহনীয়তার দৃশ্যপটে থমকে যাবে। আগের অনুভূতিকে মাদকতায় মিশিয়ে অচিরে উচ্ছ্বাস জানাবে। এই কামনীয় রূপে মাতোয়ারা হলেও এই মুহূর্তে ভীষণ বাজেভাবে মেজাজে আছে সে। ক্রোধে হিস হিস করে তার বিগড়ে যাওয়া মেজাজটা ছল শক্ত হয়ে দৃষ্টি তীক্ষ্ণ করে রেখেছে। এই অগ্নি পুলিঙ্গরের দৃষ্টি দিয়ে আবারও চোখ বুলিয়ে নিল মায়েরার অষ্টাদশীর কোমল ললিত অঙ্গে। তীব্র আক্রোশ নিয়ে শব্দ তুলে ইহাম দুমার করে দরজা আটকে দিল। সেই আওয়াজে মায়েরা চকিত তাকালো সামনে। ইহামের এই অদ্ভুত লাল চোখের দৃষ্টি মায়েরা ব্রু আপনা আপনি কুঞ্চন হয়ে এলো। তার চিন্তিত মুশকিল ঠাউর করার অভিপ্রায়ে বিমূঢ় হলো। দেখতে দেখতে ইহাম একদম তার কাছে চলে এসেছে। আচমকায় তার বাহু খামচা ধরে একেবারে নিজের খুব কাছে মিশিয়ে নিয়েছে। অচিরে নরম বাহুতে মায়েরা খুব বেশি নখের ছাপ অনুভব করলো। ব্যথায় হালকা সজ্জিত মুখটা কুঁচকে এলো তার। সেদিকে বিন্দু পরিমাণ বুকরেপ না দেখি ইহাম দাঁতে দাঁত চেপে মৃদু আওয়াজে প্রশ্ন করলে, এই মেয়ে, তোমাকে না বলেছিলাম আমার সামনে শাড়ি পরে আসবে না? বারণ করার পরে কেনই একই সাজ করতে গেলাম? মায়েরা যন্ত্রণা চোখ মুখ এক করে রেখেছে। এতক্ষণ গভীর দৃষ্টি না দিলেও ইহাম বেশ ধীর নজরে তাকালো ওই শুভ্র চারুললিত মুখশ্রীর দিকে। ওই বুঝে থাকা ঘন কালো চোখের পাপড়ির রং যেন অমাবস্যার নিকষ কালো আদার। হালকা প্রসাধনীর ফলে লাগানো তীর তীর করে কাফা ঠোঁটগুলি বড্ড স্ফীতমোহিত, আতঙ্ক মেশানো বয়ার্থ অননখানা, বিস্তর মুগ্ধকর ও মহরম ও লাস্যময় রূপ মাধুরতা ইহামের মস্তিষ্কের ঋণ নাড়িয়ে তোলায়। কড়া প্রবণতায় তার মাথা দীর্ঘিম্বল হয়ে উঠেছে। কৃপে চোখ বন্ধ করে নিল সে। সেভাবে দাঁতে দাঁত চেপে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে অনবরত। তবুও মায়েরার বাহু থেকে এক চুল দিলে করোনা শক্ত হিংস্র থাবাটা অশান্ত অথচ স্থির থেকে ভরে ভরে নিঃশ্বাস ছাড়ছে। মায়েরা তাকালো ইহামের দিকে। এই মুহূর্তে তার বুকের ভিতর উথাল ঝড় বইছে লোকটার কাছাকাছি থাকায়।
লঘু অস্থিরতা সে চঞ্চল হয়ে উঠল, এক আদিব্যি ক্ষোভের তাড়নায় দমতে পারছে না সে। পিনপিন করতে থাকা ক্ষোভটা তার চোখে সূচের মতো ধারালো হয়ে উঠল। মনে পড়ল মিথিলাপুর সেই কথাগুলো, ওই বদ ক্যাপ্টেনটার কথা তুই একদম শুনবি না মায়েরা, ওই লোকটা যা বলবি তুই তার উল্টো করবি, ডানা বললে ভামে যাবি, দাঁড়াতে বললে শুয়ে পড়বি, যা পছন্দ করবে সেটাই বেশি করবি, তবুও লোকটার কথা শুনবি না। কি ভেবেছ লোকটা তোকে? তুই কি হাতের মোয়া? চাইলেই কি পেয়ে যাবে? শুরুতেই এমন লোককে যদি কিছু না বলিস তাহলে মাথায় চড়ে বসবে ওটা, তোর উপর সব সময় কর্তৃত্ব ফেলাবে, ন্যূনতম দাম না দিয়ে দাসের মতো খাটাবে দেখিস। তার চেয়ে নিজের জায়গাটা নিজে করে নে, কিছুদিন পর দেখবি এমনি এমনি সোজা হয়ে গিয়েছে। এরপর তোকে ছাড়া দেখবি কিছুই বুঝে না। কিছুদিন পাত্তা না দিলে পুরুষ মানুষ এমনি সোজা হয়ে যাবে, নয়তো তোর উপরেই ছড়ে বসবে ওই রসকসীন মানুষটা, পরে কপাল চাপড়েও কুল পাবি না। মায়েরার ভেতরে এক গাঢ় দৈব্যশক্তির অনুভব করেছে সে প্রবলভাবে। ধীর মনটা আরও মজবুত তৈরি করে নিল আসুমকে। ক্রোধটা দপ করে চলে প্রচণ্ড হলো তার। বিদ্বেষ নিয়ে শরীরে সর্বস্ব শক্তি দিয়ে নিজের বাহু থেকে ইহামের হাত ছাড়িয়ে নিল সে। তরিত ইহাম চট করে তাকালো মায়েরার মুখের দিকে। হঠাৎ মেয়েটা রাগান্বিত মুখশ্রী দেখে শুরু করলো নিজের আঁখি পড়ল। খেয়াল করে দেখলো মেয়েটা হিস করছে। ছেলেটা বোধহয় আশা করেনি মায়েরার এমন কাজের, তাই হয়তো সহজে আলগা হয়ে এসেছে কঠোরভাবে ধরে রাখা হাতের বন্ধনটা। একদম আমার সাথে এভাবে কথা বলবেন না। এই দুনিয়ায় কি কোনো মেয়ে শাড়ি পরে না? সবাইকে কি আপনি গিয়ে শাড়ি পরতে বারণ করেন নাকি? আমার যখন ইচ্ছা আমি শাড়ি পরবো, দরকার পড়লে এখন থেকে শুধু শাড়িই পরবো। মায়েরা যতটা সুন্দরী নরম স্বভাবে, তার চেয়েও দেখি বেশি অভদ্র আর বেয়াদব। বড়দের মুখে মুখে কথা বলা তর্ককে একদম টলারেট করে না ইহাম। তার উপর তার সাথেই নিজের বিয়ে করা বউয়ের এই বেয়াদবি একদমই সে মেনে নিতে পারল না। তার দৃঢ় ব্যক্তিত্বে এটা মনে হয় কড়াভাবে আঘাত করতে সক্ষম হলো। মাথায় গল গল করে বুঝি ক্রোধের উষ্ণ রক্ত বইতে লাগলো ধারাফাতের ন্যায়। সোয়াল আরও দৃঢ় হয়ে উঠল তার। রক্তচক্ষুগুলি ভীষণ ভয়ঙ্করভাবে ফুটে উঠল অবাঞ্ছিতভাবে। ইহাম একদম চোখের পলকে মায়েরা শূন্য করেছিল। বিস্তর আক্রোশ প্রতিহিংসায় সে মায়েরার কোমল মোলায়েম গাল চেপে ধরল কঠোরভাবে, দাঁতের চেপে কটমট করে বলল, মেয়ে, একদম মুখে মুখে তর্ক করবে না আমার, এটা কোনোভাবেই টলারেট করবো না আমি। বেয়াদব মানুষকে আমি পছন্দই করি না, আর তুমি প্রথম দিনেই প্রমাণ করে দিয়েছো তুমি একটা বেয়াদব। মায়েরা দুই গাল বুঝি ভেঙে আসছে। ওই কঠিন পাথর শক্ত হাতে সাপ যেন তার তুলে গাল নিতে পারছে না। ব্যথায় গাল শূন্য হলো, বিদ্বেষের ছোঁয়ায় শক্ত দৃঢ় হয়ে উঠল তার হৃদয়। খুব নিয়ে ফিসফিস করেই জানতে চাইল ইহামের কাছে, আর্মির একজন ক্যাপ্টেন হয়ে কি বইয়ের উপর এভাবে নির্যাতন করবেন বলে ঠিক করেছেন আপনি? জানেন তো কারা বইয়ের গায়ে হাত তুলে নিজেকে কি সেটাই প্রমাণ করতে চাইছেন আপনি? তার চতুর মস্তিষ্ক মায়েরার কথার ইঙ্গিতটা ধরতে এক সেকেন্ডও ব্যয় করল না। রাগে দাঁত কপাটি আরও দৃঢ় হয়ে আসতে সেই সঙ্গে মায়েরার গালে চেপে ধরা হাতও তীব্র প্রকার হয়ে এলো নিশে। কিছু বলতে চেয়েও পারল না সে। মায়েরার মুখের কুচকানোভাবে যেন স্পষ্ট হলো যন্ত্রণার কাড়া। সঙ্গে সঙ্গে সে ছেড়ে দিল মায়েরার কপাল। বর্ষাকালে রক্তিম হয়ে বেসে উঠল আঙ্গুলের লাল লাল ছোপ। বেসামাল ক্রোধে হিস হিস করছে ইহাম। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলতে ফেলতেই মৃদু ক্ষোভান্তিত গলায় বলল, কোনো বেয়াদব আমার বউ হতে পারে না। তোমার মতো অভদ্র একটা মেয়েকে বউ বলেও মানতে পারছি না। মায়েরার কোমল হৃদয় খুব ব্যথিত হলো এই কঠিন কথার আঘাতে। নরম মনে সেই আঘাত ফলার মতো বিঁধল। উচ্ছৃঙ্খল পীড়াগুলি তার শ্বাসরোধ করে নিতে চাইলেও খুব চেষ্টায় ঢুক গিলে তা হজম করার প্রয়াস করল সে। বড্ড বেশি যন্ত্রণা তার চোখে পানির আকারে বের হতে চাইলেও তা সে লুকাতে ব্যস্ত হলো। নিজের ওপর জোর খাটিয়ে কম্পিত কণ্ঠে ইহামের কথার জবাব দিল সে, আমাকে বউ বলে মানার আগে আমি আপনাকে নিজের স্বামী বলে মেনে নিতে পারছি না। আর যাই হোক, কোনো দুশ্চরিত্র কাপুরুষকে আমি স্বামী বলে মানা যায় না। তো ভিউয়ার্স, গল্পটার এটাই ছিল প্রথম পার্ট। গল্পটার এই পর্ব কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্টগুলো চাচ্ছেন কিনা তাও কমেন্ট করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।